এর ভেতর আরও 3 দিন কেটে গেছে। এই 3 দিনে আদিত্যের মাত্রাতিরিক্ত কেয়ারে নূরের বেহাল অবস্থা। আদিত্যের খাবার খাওয়ানোর টর্চারে নূরের মনে হচ্ছে ওর পেটের ব্যথাও এর থেকে ভালো ছিল, কমসে কম কয়েকদিন পরই চলে যেত। কিন্তু আদিত্যের এই টর্চার মনে হচ্ছে আজীবনেও যাবে না। আয়নার সামনে বসে বসে এসব ভাবছিল নূর। হঠাৎ পেছন থেকে আদিত্যের আওয়াজে নূরের ভাবনা ছেদ পড়ল। আদিত্য নূরের পেছনে এসে বলল, তুমি রেডি হয়েছ? নূর উঠে দাঁড়িয়ে আদিত্যের দিকে ঘুরিয়ে মুচকে এসে বলল, হ্যাঁ আমি তো রেডি, কিন্তু কে আসবে তাই তো বলছো না। আদিত্য মুচকে এসে নূরের 2 গাল টেনে দিয়ে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজ কি কেউ বলে দেয়? এখন চলো নিচে যাই। নূর মুচকে হেসে মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে নিচে গেল। নিচে আসতেই বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য যেয়ে দরজা খুলে দিল। নূর তাকিয়ে আছে দেখার জন্য কে এলো। আদিত্য দরজা থেকে সরে দাঁড়াতেই নূর দেখল দরজায় আদিত্যের বাবা আর সানা দাঁড়িয়ে আছে। আদিত্যের বাবাকে দেখে নূর একটু চমকে গেল, প্রচুর নার্ভাস ফিল করতে লাগলো। আদিত্য মুচকে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বাবা? আদিত্যের বাবাও জড়িয়ে ধরে মুচকে এসে বলল, আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, এসো বাবা ভেতরে এসো। কথাটা বলে আদিত্য ওর বাবাকে ভেতরে নিয়ে আসতে লাগলো। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলো সানা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদিত্য সানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আসবি না? সানা অভিমানী সুরে বলল, কেন আসবো? আমাকে তো কেউ চেয়েও দেখলো না, মনে হচ্ছে আমার কোনো কদরই নেই। আদিত্য হেসে গিয়ে সানার কাছে যেয়ে সানাকে জড়িয়ে ধরে বলল, নেন হয়েছে এখন প্রিন্সেস সাহেবা, এখন ভেতরে এসে আমাদের ধন্য করেন। সানা অ্যাটিটিউড নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন কি আর মানা করতে পারি? কথাটা বলে সানা আর আদিত্য দুজনেই হেসে দিল। সবাই ভেতরে আসতে নূর আদিত্যের বাবার দিকে তাকিয়ে নার্ভাস গলায় বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আদিত্যের বাবা একটু গম্ভীর কণ্ঠে বলল, ভালো। আদিত্যের বাবার এমন গম্ভীর কণ্ঠ শুনে নূরের ভয় হতে লাগলো। মনে মনে ভাবছি, উনি কি আমাকে অপছন্দ করেন, নাকি আমার এখানে এভাবে থাকার বিষয়টি ওনার কাছে খারাপ লাগছে? উনি যদি এই বিয়েতে রাজি না হন তাহলে কি করব আমি? আদিত্যকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? ওকে ছাড়া তো আমি মরেই যাব। এইসব ভেবে নূরের ভয়ে গলা শুকিয়ে আসছে। নূরের ভাবনার মাঝে সানা দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলল, ভাবি কেমন আছো? আমার সুইট সুইট কিউট ভাবি। সানার মুখে ভাবি ডাক শুনে নূরের মনের ভিতর এক অন্যরকম খুশি অনুভব করলো। নূরও মুচকে এসে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সানা নূরকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলল, আমিও অনেক ভালো আছি, তোমাকে অনেক মিস করছিলাম, তাই বাবার সাথে চলে এলাম। আদিত্য সানার দিকে তাকিয়ে বলল, হয়েছে, তোদের ভারত মিলাবো শেষ হলে এখন একটু বস। তারপর আদিত্যর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমিও বসো না। আদিত্যের বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি নূরের সাথে একটু কথা বলতে চাই, আমি উপরে রুমে যাচ্ছি, নূরকে উপরে দাও। আদিত্যের বাবার কথা শুনে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ভয়ে ঘাম ছুটে যাচ্ছে ওর। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বাবা। আদিত্যের বাবা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আদিত্য নূরের কাছে এসে নূরের হাত নিজের হাতের ভেতর নিয়ে নরম সুরে বলল, যাও বাবা ডাকছে তোমাকে, কথা বলে এসো। নূর আদিত্যের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, আমার অনেক ভয় করছে, উনি যদি আমাকে পছন্দ না করেন, আর তাছাড়া আমার মতো পরিবার ছাড়া কোনো মেয়েকে উনি কেন কেউ পছন্দ করবেন না। আদিত্য 2 হাতে নূরের মুখটা ধরে বলল, ইস একদম ফালতু কথা বলবে না, আমার নূর পাখিটা কারোর চেয়ে কোনো অংশে কম না, বরং সে সবচেয়ে বেস্ট, সবচেয়ে স্পেশাল, তাই তোমাকে কেউ অপছন্দ করতেই পারবে না। আর তাছাড়া বাবা ওইসব পুরাণ চিন্তাধারার লোক না, বাবা অনেক খোলা মনের মানুষ, তাই এইসব চিন্তা বাদ দিয়ে হাসি মুখে বাবার কাছে যাও কেমন? কথাটা বলে আদিত্য নূরের কপালে একটা চুমু দিয়ে দিল। সানা সেটা দেখে দুষ্টুমি করে এক হাত মুঠ করে মুখের সামনে নিয়ে মিথ্যে কাশি দেওয়ার ভান করে বলল, বাইদা মিঠু পথ, আমি কিন্তু এখানেই আছি। না মানে তোমরা আবার ভুলে টুলে গেলে নাকি, তাই মনে করিয়ে দিলাম আর কি। সানার কথায় নূর লজ্জা পেয়ে গেল। আদিত্য সানার দিকে দুষ্টুমি করে বলল, তো আছিস কেন এখানে? দেখছিস ভাই ভাবি রোমাঞ্চ করছে, তাহলে তোর কর্তব্য হয় আমাদেরকে স্পেস দিয়ে এখান থেকে চলে যাওয়া, তা না করে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রোমাঞ্চ দেখছিস। ছি ছি ছি। সানা যেন বোকা বনে গেল। আদিত্যকে লজ্জা ফেলতে গিয়ে নিজেই লজ্জা পড়ে গেল। নূর আদিত্যের বাবা রুমির দরজার কাছে এসে দরজা নক করলো। আদিত্যের বাবা ভেতর থেকে বলল, ভেতরে আসো। নূর দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। আদিত্যের বাবা সোফায় বসে আছে। নূরের দিকে তাকিয়ে বলল, বসো এখানে। নূর মাথা ঝাঁকিয়ে সোফায় গিয়ে মাথা নিচু করে বসলো।
আদিত্যের বাবা নূরের দিকে তাকিয়ে বলল, তুমি কি আদিত্যকে ভালোবাসো? নূর নিচের দিকে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক ইশারা করল। আদিত্যের বাবা আবার বলে উঠল, তুমি কি জানো আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে আদিত্য কখনো তোমাকে বিয়ে করবে না? নূরের ভয়ে হাত পা কাঁপছে, তবুও মনে সাহস নিয়ে ঢোক গিলে বলে উঠল, জি জানি। আদিত্য আমাকে বলেছে আপনার মতামত এই বিয়েতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর আমিও আদিত্যের সাথে একমত। আপনি যদি এই বিয়েতে রাজি না হন তাহলে আমি নিজেই আদিত্যের জীবন থেকে চলে যাব, কারণ আমি চাই না আমার জন্য আপনাদের বাবা ছেলের সম্পর্কে ফাটল ধরুক। এমনিতেই আদিত্য ওর মাকে হারিয়েছে, তারপর আপনিও যদি ওর থেকে দূরত্ব তৈরি করে নেন তাহলে আদিত্যের জীবন থেকে সব খুশিই চলে যাবে, আর আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না। আমি ভালো করে জানি বাবা থেকেও না থাকার কষ্টটা কত গভীর, তাই আপনি যদি আমাকে পছন্দ না করেন সেটা শুধু আমাকেই বলুন, আমি চুপচাপ ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু আদিত্যকে সেটা বলবেন না প্লিজ, কারণ আমি চাই না এই বিষয় নিয়ে আদিত্য আপনার সাথে কোনো রকমের মন মালিন্য করুক। নূরের কথাগুলো শুনে আদিত্যের বাবার মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, আদি সত্যিকারের একটা হীরা খুঁজে বের করেছে। আমি নিজেও হয়তো কখনো এত ভালো মেয়ে খুঁজে বের করতে পারতাম কিনা সন্দেহ। এসব ভেবে আদিত্যের বাবা গভীর কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আমি তোমাকে আমার বৌমা হিসেবে মানব না। কথাটা শুনে নূরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কানে শুধু ওই কথাটাই বাজতে লাগলো, মাথার ভেতর যেন পুরো পৃথিবীটাই ঘুরছে, পুরো শরীর অবশ হয়ে আসছে। এখান থেকে উঠে যাওয়ারও শক্তি পাচ্ছে না। কোনো রকমে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে। কথাটা বলে নূর কোনো মতে সোফার হাতলে ভর দিয়ে কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়িয়ে চলে যেতে অগ্রসর হতেই আদিত্যের বাবা বলে উঠল, কোথা যাচ্ছ? আমি কি বলেছি যেতে? বসো, আমার কথা এখনও শেষ হয়নি। নূর মাথা ঝাঁকিয়ে আবার বসে পড়ল। আদিত্যের বাবা একটু হেসে উঠে বললেন, আরে বোকা মেয়ে, আমি তোমাকে বৌমা হিসেবে মানব না, কারণ আমি তোমাকে আমার মেয়ে হিসেবে মানতে চাই। তুমি বৌমা হিসেবে না, তুমি আমার মেয়ে হয়ে আসবে আমাদের ঘরে। আদিত্যের বাবার কথা নূর চমকে তাকালো আদিত্যের বাবার দিকে। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না ওর। উনি সত্যিই আমাকে মেনে নিয়েছে? আমি সত্যিই আদিত্যের বউ হব? আদিত্যের বাবা নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কী রে মা, হবি আমার মেয়ে? আমার সানার মতো আরেকটা মেয়ে? নূর ছলছল চোখে আদিত্যের বাবার দিকে তাকালো। বাবার ভালোবাসার তৃষ্ণার্ত নূর হঠাৎ করে বাবার ভালোবাসা আর স্নেহ পেয়ে আবেগে ফুপিয়ে কেঁদে উঠল নূর। আদিত্যের বাবা স্নেহভরা কণ্ঠে বলে উঠল, কিরে পাগলি, কাঁদছিস কেন? হবি না এ বুড়ো বাবার মেয়ে? নূর আদিত্যের বাবার দিকে অশ্রু ভরা টলটলে চোখে তাকিয়ে ঠোঁটে প্রাপ্তির হাসি নিয়ে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্যের বাবা অভিমানী সুরে বলল, কিন্তু আমি তোমার উপর রেগে আছি। নূর কান্নাটা একটু থামিয়ে ভ্রুকুচকে বলল, কেন, কি করেছি আমি আঙ্কেল? এই যে আবারও আমাকে আঙ্কেল বললে, এটা আবার কেমন কথা? বাবাকে কি কেউ আঙ্কেল বলে? তাই আমি রাগ করেছি। কথাটা বলে আদিত্যের বাবা মিছিমিছি অভিমান দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। নূর মুচকি এসে কান ধরে ঠোঁট উল্টে অপরাধী সুরে বলল, সরি বাবা, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো মাফ করে দিন বাবা। আদিত্যের বাবা একবার আরও চোখে নূরের দিকে তাকালো, তারপর হেসে দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, মনে থাকে যেন। নূর হেসে বলল, একদম মনে থাকবে। আদিত্যের বাবা মুচকি এসে বলল, এখন থেকে আমরা দুজন এক টিমে, বুঝেছ? আদি যদি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলবে, আমরা দুজন মিলে ওর ক্লাস নিব, ঠিক আছে? নূর হেসে দিয়ে বলল, ঠিক আছে বাবা। সানা হঠাৎ ওদের মাঝে এসে কোমরে হাত দিয়ে বলল, বারে, আমাকে ভুলে গেলে বুঝি? আমিও তো তোমাদের টিমে, তাই না? আদিত্যের বাবা মুচকি হেসে বলল, তোকে কিভাবে ভুলতে পারি, তুই তো আমাদের টিম লিডার। সানা হেসে দিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, একদম ঠিক বলেছ ভাবি, আসে আমাদের টিমটা আরও মজবুত হয়ে গেছে। ভাবির সামনে তো ভাইয়াও হার মেনে নিবে। হি করে হেসে দিয়ে বলল সানা। আদিত্যের বাবা এক হাতে সানাকে জড়িয়ে ধরে আছে, আর এক হাতটা এবার নূরের দিকে বাড়িয়ে দিল। নূর চোখে পানি আর মুখে হাসি নিয়ে আদিত্যের বাবার কাছে এগিয়ে গেল। আদিত্যের বাবা আরেক হাতে আলগা করে নূরকে জড়িয়ে ধরল। নূরের যেন আজ খুশির ঠিকানা নেই। নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে জীবনে আর কোনো কিছুর অভাব নেই। নূর আদিত্যের বাবা রুম থেকে বেরিয়ে এসে আদিত্যকে খুঁজছে। নিচে দেখতে পায়নি, তাই আদিত্যের রুমের দিকে যাচ্ছে। আদিত্যের রুমের দরজায় এসে দেখলো আদিত্য রুমের ভেতর উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। নূর কোনো কিছু না ভেবে দৌড়ে যেয়ে পেছন থেকে আদিত্যকে জড়িয়ে ধরল। দুই হাত পেছন থেকে আদিত্যের পেট শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আচমকা এমন হওয়ায় আদিত্য টাল সামলাতে না পেরে সামনের দিকে এক পা এগিয়ে গেল। নূরের এভাবে জড়িয়ে ধরে আদিত্য অনেকটা অবাক হলো। নূরের কান্নার শব্দ শুনে আদিত্য ঘাবড়ে গেল।
নিজের পেটের ওপর থেকে নূরের হাত খুলে হাত ধরে নূরকে নিজের সামনে আনলো। সামনে আনতে নূর আবারও সামনে থেকে আদিত্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আদিত্য নূরের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে চিন্তিত সুরে বলল, হেই প্রাণ পাখিটা, কি হয়েছে? কাঁদছো কেন? বলো আমাকে। নূর আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে। কেঁদে কেঁদে আদিত্যের শার্ট ভিজিয়ে দিচ্ছে। আদিত্য এবার দু হাত দিয়ে নূরের মুখটা ধরে উপরে তোলে। চোখের পানি মুছে দিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, কি হয়েছে প্রাণ পাখিটা, বলো না প্লিজ, কাঁদছো কেন? বাবা কিছু বলেছে তোমাকে? নূর টলটলে চোখে আদিত্যের দিকে তাকে মাথা ঝাঁকালো। মানে হ্যাঁ। আদিত্য ভ্রুকুচকে বলল, কি বলেছে বাবা? নূর কাঁদো কাঁদো সুরে ফোপাতে ফোপাতে বলল, বাবা বাবা আমাকে বলেছে আজ থেকে আমি তার মেয়ে। নূরের কথা শুনে আদিত্য একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। তারপর মুচকি হেসে বলল, তো এটা তো খুশির কথা পাগলি, এতে কাদার কি হলো? নূর আবার আদিত্যকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, সে সব তোমার জন্যই হয়েছে। তুমি ধীরে ধীরে আমার জীবনের সব শূন্যতা পূরণ করে দিচ্ছ। তুমি আমার জীবনে না আসলে আমি এসব কিছুই পেতাম না। তুমি আমার জীবনে সত্যিকারের রাজকুমার। ভালোবাসি তোমাকে রাজকুমার, অনেক 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 ভালোবাসি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচব না, কিছুতেই না। আদিত্য একটা তৃপ্তির হাসি দিয়ে নূরকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়ে বলল, কোথায় যাব তোমাকে ছেড়ে? তুমি বিহীন যে আমিও নিঃস্ব। আর হ্যাঁ, আমার জন্য কিছুই হয়নি। তুমি এসব খুশি ডিজার্ভ করো, তাই পেয়েছ। বরং তুমি আমার জীবনে এসে আমার জীবনটা তোমার আলো আলোকিত করেছ, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ, খুশিতে ভরিয়ে দিয়েছ আমার জীবনটা। তুমি আমার জীবনে সত্যিকারের নূর। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে ওপরে তুলে চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, এখন কান্নাটা বন্ধ করো প্লিজ। তোমাকে নিয়ে হয়ে গেছে এক যন্ত্রণা। দুঃখ পেলেও কাঁদো, আবার খুশি হলেও কাঁদো। একটুখানি হাসতেও তো পারো, তাই না? জানো আমার প্রাণ পাখিটাকে হাসলে কত সুন্দর লাগে। আদিত্যের কথা শুনে নূর একটু লাজুক হাসলো। আদিত্য মুচকি হেসে বলল, জাস্ট লাইক মাই গুড গার্ল। কথাটা বলে আদিত্য নূরকে আবার জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আদিত্য বলল, আচ্ছা আমাদের বিয়েটা কেমনভাবে চাও তুমি? বিয়ে নিয়ে তোমার কোনো ইচ্ছা থাকলে বলো আমাকে। নূর বলল, না তেমন করে কিছু ভাবিনি। তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই করো। তবে আমার এই জায়গাটা খুব পছন্দ। তোমার কোনো সমস্যা না হলে আমরা আমাদের বিয়ের আয়োজনটা কি এখানে করতে পারি? আদিত্য নূরের মাথায় একটা চুমু দিয়ে বলল, কেন না, অবশ্যই পারি। আমার প্রাণ পাখিটা যা বলবে তাই হবে। আমাদের বিয়েটা এখানেই হবে, খুশি? নূর আদিত্যকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। আদিত্য বলল, আচ্ছা চলো এখন নিচে যাই, লাঞ্চের সময় হয়ে এসেছে। নূর আদিত্যের বুক থেকে মাথা তুলে বলল, বাবা তোমাকে ডেকেছে, তোমার সাথে নাকি কথা আছে। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চলো। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই নূর আদিত্যের হাত টেনে ধরে আদিত্যকে আটকালো। তারপর নিজের হাত উঁচু করে আঙ্গুল দিয়ে অন্যদিকে ইশারা করে বলল, আদিত্য ওখানে ওটা কি? নূরের কথা মতো আদিত্য নূরের হাত অনুসরণ করে নূর যেদিকে ইশারা করেছে সেই দিকে তাকালো। আদিত্য ওই দিকে তাকাতে নূর ঝট করে আদিত্যের গালে একটা চুমু দিয়েই ভো দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নূরের কাজে আদিত্য ভাবাচাকা খেয়ে গেল। গালে হাত দিয়ে মুচকি হাসলো আদিত্য। আদিত্য ওর বাবার রুমের দরজা নক করে বলল, বাবা আসবো? হ্যাঁ আদি আসো। আদিত্য ভেতরে ঢুকে ওর বাবার পাশে বেডের উপর বসে পড়ল। তুমি ডেকেছিলে বাবা, কিছু বলবে? হ্যাঁ, আসলে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। কোথায় কিভাবে করতে চাও? তোমাদের কোনো প্ল্যান আছে নাকি, সেটাই জানতে চাচ্ছিলাম। আদিত্য মুচকে এসে বলল, তেমন স্পেশাল কোনো প্ল্যান নেই, তবে নূরের এই জায়গাটা খুব পছন্দ, তাই আমাদের বিয়ের অনুষ্ঠানটা এখানেই করতে চাচ্ছিলাম। আর হ্যাঁ, বিয়েতে তেমন লোকজনের ভিড় করতে চাচ্ছি না, শুধু ক্লোজ ফ্রেন্ড আর পরিবারের লোকজন থাকবে। তোমাকে তো নূরের ফ্যামিলির কথা সবই বলেছি। আমি চাই না বিয়েতে লোকজন নূরের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলুক, এতে নূর অনেক কষ্ট পাবে। তাই বিয়েতে শুধু পরিবারের লোকজন ছাড়া অন্য কাউকে বলার দরকার নেই। দরকার হলে ঢাকায় গিয়ে বড় করে একটা রিসেপশন পার্টি দিলেই হবে, তখন আর তেমন সমস্যা হবে না। আদিত্যের বাবা মুচকি হেসে বলল, ভালো চিন্তা করেছ। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। একটু পরে সবাই ডাইনিং টেবিলে এলো লাঞ্চ করতে। আদিত্যের বাবা বলে উঠল, সামনের শুক্রবারে বিয়ের দিন ধার্য করতে যাচ্ছি। কি বলো সবাই? নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসলো। মনে মনে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। আদিত্য মুচকি হেসে বলল, তুমি যেটা ভালো বোঝো বাবা। সানা খুশি হয়ে দু হাত উঁচু করে বলল, ইয়ে কি মজা, আর মাত্র 6 দিন পরেই বিয়ে। ইস, আমার যে কি খুশি লাগছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কাল থেকেই কিন্তু শপিং শুরু করতে হবে, বুঝেছ? আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে মেরিমা,
কালই আমরা শপিংয়ে যাব। লাঞ্চ শেষ করে একটু পরে আদিত্যের বাবা আর সানা চলে গেল। আদিত্য, নূর আর বাকি সবাই আজ এসেছে বসুন্ধরা সিটি শপিং মলে বিয়ের শপিং করতে। আদিত্যের আসতে দেখে শপিং মলের ম্যানেজার দ্রুত ওদের কাছে এসে নম্র সুরে বললেন, আরে আদিত্য স্যার, আপনি আমাদের এখানে? বলুন আপনাদের কি সেবা করতে পারি? আদিত্য মুচকি হেসে বলল, আপনাদের এখানকার বেস্ট বিয়ের কালেকশন দেখান আমাদের। ম্যানেজার বললেন, জি জি অবশ্যই, ইটস উইল বি আওয়ার প্লেজার, প্লিজ কাম উইথ মি। আদিত্য নূরের হাত ধরে এগিয়ে গেল, বাকি সবাই ওদের সাথে গেল। ম্যানেজার ওদের একটা বড় শোরুমে নিয়ে গিয়ে বললেন, স্যার আপনারা এখানে বসেন, এখানে আপনাদের বেস্ট কালেকশনগুলো দেখানো হবে। আদিত্য মাথা ঝাঁকিয়ে সবাইকে নিয়ে বসলো। ম্যানেজার 10-12 জন লোককে ডাক দিয়ে তাদের বলল, তোমরা সবাই ওনাদের যা যা লাগবে সব কিছুর খেয়াল রাখো, ওনারা যেন কোনোভাবেই নারাজ না হন সেটার খেয়াল রাখবে। লোকগুলো মাথা ঝাঁকিয়ে ওদের কাজে লেগে পড়ল। সবাইকে তাদের পছন্দ অনুযায়ী ড্রেস দেখাতে লাগলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও এখান থেকে। নূর অসহায় মুখ করে বলল, আমি কখন এভাবে শপিং করিনি, তাই আমি এসব ভালো বুঝি না। তুমি সিলেক্ট করে দাও না, তুমি যেটা পছন্দ করবে আমি সেটাই নিব। আদিত্য নূরের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি পছন্দ করে দিচ্ছি। তারপর আদিত্য একটা করে শাড়ি নূরের গায়ের ওপর রেখে দেখছে কোনটা মানায়। সানা নিজের গায়ের ওপর একটা করে লেহেঙ্গা রাখছে আর তাসিরের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করছে যে এটা কেমন। তাসির সবার নজর এড়িয়ে হাত দিয়ে ইশারা করে কখনো ভালো কখনো খারাপ বোঝাচ্ছে। তানির সামনে তো যেটা পড়ছে সেটাই লুফে নিচ্ছে, মনে হচ্ছে আজকের পরে দুনিয়া গায়েব হয়ে যাবে আর ও এসব আর পাবে না। আবির আর সাইম একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছে আর বিরক্ত হচ্ছে। আবির বলে উঠল, এদের দেখে মনে হচ্ছে এরা বিয়ে না, কোনো বিউটি কন্টেস্টের প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, বিয়েতে এত সংসাজার কী আছে আমি বুঝি না। লুঙ্গি আর মিক্সি পরেও তো বিয়ে করা যায়, তাই না? নাকি এভাবে সং না সাজলে বিয়ে বৈধ হয় না? সায়েম বলে উঠল, কি যে বলো ব্রো, আরে মেয়েদের জন্য বিয়েটাই তো সবচেয়ে বড় বিউটি কন্টেস্ট। কারণ মেয়েরা দেখতে যেমনই হোক না কেন, বিয়ের দিন সে সবার থেকে বেশি সুন্দর লাগে। সেদিন লাইমলাইট শুধু তার উপরেই থাকে। নিজেকে সেদিন কন্টেস্টের উইনার ভাবে, বুঝেছো? আবির ঠোঁট উল্টে বলল, ভেরি বিগ থট। তুই তো দেখছি ভালো রিসার্চ করে ফেলেছিস মেয়েদের নিয়ে। আই অ্যাম ইমপ্রেসড। লাইফে অনেক দূরে যাবি তুই। সায়েম দুই কানে লতিতে আঙ্গুল ছুঁয়ে বলল, বাস কাভি কমেন্ট নাহি কিয়া। ওদের কথার মাঝে তানি আবিরকে ডাক দিয়ে বলল, এই তুমি ওখানে কি করছো? এখানে এসো, আমাকে হেল্প করো চয়েস করতে। সায়েম দুষ্টু হেসে বলল, যাও ব্রো, তোমার ডাক পড়ে গেছে। আবির তানির দিকে আসতে আসতে বলল, ইয়ে বেবি, আই এম কামিং। আদিত্য নজর পড়ল পাশে কাচের ভিতর সাজিয়ে রাখা একটা গোল্ডেন লেহেঙ্গার উপর। লেহেঙ্গাটা আদিত্যের অনেক পছন্দ হলো। আদিত্য একজন সেলসম্যানকে ডাক দিয়ে বলল, আমাকে ওই লেহেঙ্গাটা দেখান। আদিত্যের কথা মতো লোকটা কাচের ভেতর থেকে লেহেঙ্গাটা বের করে এনে আদিত্যের হাতে দিল। আদিত্য লেহেঙ্গাটা নূরের কাঁধের উপর দিয়ে বলল, এটা অনেক সুন্দর মানিয়েছে তোমার উপর, এই লেহেঙ্গাটা ট্রাই করে দেখো। নূর মিনমিন করে বলল, কোথায় ট্রাই করব? আদিত্য মুচকি এসে বলল, চলো আমি তোমাকে ট্রায়াল রুম দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে ট্রায়াল রুমের দিকে নিয়ে গেল। তানিও কয়েকটি ড্রেস সিলেক্ট করে আবিরের দিকে তাকিয়ে বলল, আমি এগুলো ট্রাই করে আসি। আবির দুষ্টু হেসে তানির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কিউটি, তুমি চাইলে আমি তোমার ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হেল্প করতে পারি। ইউ নো না, আই এম ভেরি হেল্পফুল পারসন। তানি আবিরের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ছি অসভ্য। কথাটা বলেই তানি ড্রেসগুলো নিয়ে চলে গেল। আবির হেসে দিয়ে উঠে দাঁড়িয়ে অন্যদিকে গেল নিজের জন্য কিছু দেখতে। সায়েমও অন্যদিকে যেয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তাসির এই সুযোগে সানার কাছে এসে একটা লেহেঙ্গা বের করে সানার হাতে দিয়ে বলল, দেখো তো এটা পছন্দ হয় কি না, পছন্দ হলে ট্রাই করে দেখো। সানা মুচকে হেসে বলল, আপনি যখন দিয়েছেন তখন অবশ্যই পছন্দ হবে আমার, চলুন এটা ট্রাই করে দেখি। তারপর ওরা দুজনও উঠে ট্রায়াল রুমের দিকে গেল। 20 মিনিট হলো নূর ট্রায়াল রুমে আছে। আদিত্য নূরের ট্রায়াল রুমের বাইরেই দাঁড়িয়ে আছে। নূরের দেরি হচ্ছে দেখে আদিত্য আস্তে করে ট্রায়াল রুমের দরজায় নক করে বলল, নূর, হয়েছে তোমার? এত দেরি হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? নূর ভেতর থেকে বলে উঠল, আসলে একটু সমস্যা হয়েছে। লেহেঙ্গার উপরের টপসটার ফিতায় গিট্টু লেগে গেছে, কিছুতে খুলতে পারছি না। তুমি একটু তানি বা সানাকে ডেকে দিবে প্লিজ। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, আমি কাউকে ডেকে আনছি। কথাটা বলে আদিত্য ওখান থেকে চলে গেল। 2 মিনিট পর আদিত্য আবার এসে নূরের ট্রায়াল রুমের দরজা নক করলো। নূর, ওরা তো সবার ড্রেসের ট্রায়াল দিতে গেছে। নূর মুখ ছোটো করে বলল, ও। আদিত্য বলে উঠল, তোমার যদি সমস্যা না হয় তাহলে আমি এসে তোমার হেল্প করে দেই।
নূর আমতা আমতা করে বলল, তুমি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। তুমি কতক্ষণ এভাবে এখানে আটকে থাকবে? তবে তুমি যদি কমফোর্টেবল না হও তাহলে থাক। নূর কিছু বলল না। 2 সেকেন্ড পরেই আদিত্য দেখল নূর দরজার লকটা খুলে দিল। আদিত্য মুচকে এসে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সামনে তাকাতে আদিত্য পুরো থমকে গেল। নূরকে এই লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর লাগছে। আদিত্যর মনে হচ্ছে ওর সামনে কোনো রূপকথা রাজকন্যা দাঁড়িয়ে আছে। চোখের পলক পড়ছে না ওর থেকে। মুগ্ধ অপলক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে নূরের দিকে। নূর লজ্জায় মাথা নিচু করে শুধু লেহেঙ্গার ওড়নার কোনা ধরে আঙ্গুলে নিয়ে পেঁচাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে আদিত্য নিজেকে একটু ঠিক করে নূরের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা হয়েছে দেখি? নূর এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে আমতা আমতা করে বলল, পিঠের কাছে ফিতায় গিট্টু লেগে গেছে, খুলতে পারছি না। আদিত্য নূরের কাছে এসে হাত দিয়ে পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে একপাশে রেখে দেখার চেষ্টা করলো কোথায় গিট্টু লেগেছে। আদিত্যের ছোঁয়ায় নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। এদিকে নূরের পিঠের দিকে তাকাতেই আদিত্যের অবস্থা বেহাল। লেহেঙ্গার উপরের টপসটার পিঠের সাইডের গলা বড় হওয়ায় নূরের পিঠের অনেকখানি অংশ বেরিয়ে আছে। নূরের ধবধবে ফর্সা মোলায়েম পিঠ দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। চরম নেশা ধরে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা যেন ওর কাছে অসম্ভব হয়ে পড়েছে। আদিত্য হাত বাড়িয়ে নূরের পিঠের ফিতার গিট খুলে দিল। তারপর নূরের মোলায়েম উন্মুক্ত পিঠে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। নূরের এদিকে দম বন্ধ হয়ে আসার উপক্রম। আদিত্যের ছোঁয়ায় নূরের পিঠে ভাঁজ হয়ে আসলো। 2 হাত দিয়ে লেহেঙ্গা শক্ত করে খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য মুখ নামিয়ে নূরের পিঠে চুমু খেতে লাগলো। পিঠে চুমু খেতে খেতে উপরে ঘাড়ের দিকে উঠে এলো। ঘাড়েও গভীরভাবে চুমু খেতে লাগলো। শিহরণে নূরের ঘাড়টা হালকা বাঁকা হয়ে গেল। আদিত্য ঘাড়ে চুমু খেতে খেতে কানের কাছে এসে কানের লতিতে আলতো করে একটা কামড় দিল। পেছন থেকে নূরের পেটে হাত দিয়ে জড়িয়ে ধরে নূরের কানে একটা চুমু দিয়ে লো ভয়েসে বলে উঠল, পাগল করে দিবে তুমি আমাকে প্রাণ পাখি। তোমার কাছ থেকে দূরে থাকা যে আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠছে। জানি না এই কয়টা দিন কিভাবে কাটবে আমার। ইচ্ছে তো করছে এক্ষুনি উঠিয়ে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করে ফেলি। নূরা সহ্য করতে না পেরে এক ঝটকায় আদিত্যের দিকে ঘুরিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে হাঁপাতে লাগলো। ও নিজেও যে পুরোপুরি আদিত্যের হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত দিনটার জন্য, যেদিন ও নিজেকে আদিত্যের কাছে সঁপে দিয়ে পুরোপুরি আদিত্যের হয়ে যাবে, নিজেকে আদিত্যের রঙে রাঙিয়ে তুলবে। তাসির অনেকক্ষণ ধরে সানার ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে সানা ওর দেওয়া লেহেঙ্গায় সানাকে কেমন লাগবে দেখতে সেটাই দেখার জন্য দাঁড়িয়ে আছি। অবশ্য সানা নিজেও ওকে এখানে থাকতে বলেছে। কিন্তু সানার এত দেরি দেখে তাসির দরজায় নক করে বলল, সানা হলো তোমার? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাকে এভাবে এখানে কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে, তাড়াতাড়ি করো প্লিজ। হঠাৎ দরজা খুলে সানা তাসিরের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। সানার কাছে তাসির থতমত খেয়ে বলল, কি করছো সানা? কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে, আমাকে যেতে দাও প্লিজ। সানা একটা আবেদনময়ী হাসি দিয়ে 2 হাতে তাসিরের গলা জড়িয়ে ধরে বলল, আপনি এত বোরিং কেন বলুন তো? আমার ভাইয়াকে দেখুন কত রোমান্টিক সে। আপনি তো রোমাঞ্চের রও জানেন না। আসলে আমার না ট্রায়াল রুমে রোমাঞ্চ করার অনেক শখ। আমি অনেক মুভিতে দেখেছি এটা, তা আমি এখন রোমাঞ্চ করব, বুঝেছেন? তাসির ঢোক গেলে বলল, দেখো কেউ চলে আসতে পারে, আমরা অন্য কোনো সময় না হয় রোমাঞ্চ করব, কেমন? তাসিরের এমন ভীতু চেহারা দেখে সানা হেসে উঠে তাসিরের গলা ছেড়ে দিয়ে বলল, আপনাকে এই ভীতু চেহারায় না অনেক কিউট লাগে। হি হি করে হেসে দিল সানা। তাসির সানাকে দেয়ালের সাথে আটকে দিয়ে বলল, তবে রে আমার সাথে মজা করা না, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলেই তাসির সানার কোমরে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। সানা হাসতে হাসতে বলল, সরি আর করব না, এবার ছেড়ে দিন প্লিজ। হি হি করে হেসে দিল সানা। কাপড় চোপড় কেনার শেষে সবাই ফুড কর্নারে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। মেয়েরা সবাই বসেছে এক পাশে আর ছেলেরা সব এক পাশে খাবার অর্ডার দিয়ে বসে আছে। তানির মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি এলো। তানি টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে আবিরের পায়ে একটা খোঁচা দিল। খোঁচা দিয়ে আবিরের দিকে তাকিয়ে দেখলো, তার কোনো রিয়াকশন নেই। কিন্তু হঠাৎ সায়েম কাশতে শুরু করে দিল। তানি এবার একটু জোরেই খোঁচা মারল, কিন্তু তবুও আবিরের কোনো রিয়াকশন নেই। এদিকে সায়েম লাফ দিয়ে উঠে তানির দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি যে নাম্বারে ডায়াল করেছেন সেটা রং নাম্বার, দয়া করে সঠিক নাম্বারে ডায়াল করুন। আর আমার পা জোড়াকে পঙ্গু করবেন না প্লিজ। সায়েমের কথা সবাই হেসে দিল। আর তানি বেচারি পারছে না এখন মাটির ভিতর ঢুকে যেতে। সবার সামনে এভাবে লজ্জা পড়তে হলো। নূর হাসতে হাসতে হঠাৎ পাশে তাকাতে খেয়াল করলো পাশের টেবিলে সব মেয়েগুলো আদিত্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই গিলে খাবে।
কেউ কেউ আদিত্যকে দেখছে আর নিজেদের ভেতর হাসাহাসি করছে, যেন এর আগে কখনো ছেলে মানুষ দেখেনি। এসব দেখে নূরের প্রচুর রাগ লাগছে। ইচ্ছে করছে এক্ষুনি যে সব কয়টার চোখ কানা করে দিতে। কত বড় লুচু মেয়েগুলো, কিভাবে অন্যের হবু বরের দিকে তাকিয়ে আছে। লজ্জা শরম যেন সব বাসায় রেখে এসেছে। নূরের কেন জানি আদিত্যের উপরে ভীষণ রাগ হচ্ছে। কি দরকার ছিল এত সুন্দর হওয়ার? একটু কম সুন্দর হলে তো মেয়েরা আর এমন পিছু লাগতো না। নূর আদিত্যের দিকে তাকিয়ে দেখলো আদিত্য অ্যাটিটিউডের সাথে কার সাথে যেন কথা বলছে। আজ আদিত্যকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। নূর মনে মনে বলল, ওনাকে তো দেখো কত সেজেগুজে এসেছে, মনে হচ্ছে শপিংয়ে না কোনো র্যাম্প শোতে মডেলিং করতে এসেছে। নূরের ভাবনার মাঝেই খাবার চলে এলো। সবাই খাচ্ছে কিন্তু নূর না খেয়ে গাল ফুলিয়ে বসে আছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি? অন্য কিছু অর্ডার করবো তোমার জন্য? নূর গাল ফুলিয়ে বলল, খাবো না আমি, আমার খিদে নেই। আদিত্য ভ্রুকুচকে বলল, খাবে না মানে? তুমি সেই সকালে ব্রেকফাস্ট করেছো, তারপর আর কিছুই খাওনি। দেখো তোমাকে আমি আগেই বলেছি, খাবার নিয়ে অনিয়ম কিন্তু আমি একদম মেনে নেব না, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। নূর একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে আবার আদিত্যের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বললাম না আমার খিদে নেই, আমি খাবো না, তোমরা খেয়ে নাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। নূরের কথায় আদিত্য একটু অবাক হলো। মনে মনে ভাবলো, এর আবার কি হলো হঠাৎ করে? তানি নূরের ব্যাপারটা ঠিকই বুঝতে পেরেছে, কারণ ও নিজেও খেয়াল করেছে পাশের মেয়েগুলো ড্যাব ড্যাব করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। তানি সানার কানের কাছে মুখ নিয়ে নূরকে শুনিয়ে বলল, তুমি কি কোথাও কিছু পড়ার গন্ধ পাচ্ছ? সানা ভ্রুকুচকে বলল, মানে? তানি সানাকে চোখের ইশারায় মেয়েগুলোকে দেখিয়ে ব্যাপারটা বোঝালো। সানা বুঝতে পেরে দুষ্টু হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, এখানকার পরিবেশ কেমন যেন গরম গরম লাগছে। আমার তো সেই গরমি গানটা মনে পড়ছে, হাই গরমি। এদের কথা শুনে নূর চোখ গরম করে তানের দিকে তাকালো। তানি বেচারি আর কিছু না বলে চুপচাপ সোজা হয়ে বসে রইল। আদিত্য উঠে নূরের পাশে গিয়ে বসে বলল, ঠিক আছে চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কথাটা বলে আদিত্য নূরের প্লেট থেকে চামচ করে খাবার নিয়ে নূরের মুখের সামনে তুলল। নূর একবার আরও চোখে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো। মেয়েগুলো অবাক হয়ে তাকিয়ে আছে, যেন ওরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে সাদমান শাহরিয়ার আদিত্য কোনো মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নূর ওদের এমন অবস্থা দেখে বাঁকা হেসে আদিত্যের হাতে থাকা খাবার মুখে নিল। তারপর আদিত্যের হাতেই খাবার খেতে লাগলো। তানিয়ার সানা দুই গালে হাত দিয়ে বলল, ওয়া। নূর ওদের কথায় লজ্জা পেয়ে লাজুক হাসলো আর আদিত্য মুচকে হাসলো। আবির বলে উঠল, ব্যাস কর ভাই, তোদের এত পেয়ার দেখে আমার আবার ডায়াবেটিস না হয়ে যায়। সায়েম আফসোসের সুরে বলে উঠল, ব্রো তোমার তাও গার্লফ্রেন্ড আছে, একবার এই অধমের কথা ভাবো। আমার মতো ব্যাচেলার একটা ছেলের সামনে এইভাবে তোমরা খুল্লা পেয়ার করলে অনেক কষ্ট হয় ব্রো। ওদের কথায় সবাই হেসে দিল। খাওয়া শেষে উঠে দাঁড়িয়ে যেতে নিলেই সানা নূরের কানে কানে বলল, ভাবি ওই মেয়েগুলোকে মজা দেখানোর একটা ভালো উপায় আছে আমার কাছে। নূর সানার দিকে তাকিয়ে বলল, মানে? সানা দুষ্টু হেসে বলল, এক্ষুনি দেখাচ্ছি। কথাটা বলেই সানা নূরের পায়ের সামনে পা রাখতে নূর হোঁচট খেয়ে পড়ে গেল। নূর আচমকা পড়ে যাও একটু আওয়াজ করে উঠল, আহ! এটা দেখে আদিত্য সাথে সাথে দৌড়ে নূরের কাছে এসে নূরকে ধরে বিচলিত হয়ে বলল, কি হয়েছে, কিভাবে পড়লে? বেশি ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে বলো না প্রাণ পাখি। নূর কিছু বলতে যাবে তার আগেই সানা তড়িঘড়ি করে বলল, ইস ভাবি মনে হয় কত ব্যথা পেয়েছি, হয়তো উঠে দাঁড়াতেও পারবে না। কথাটা বলে নূরের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। নূর বুঝতে পারল ওসব ওর প্ল্যান। আদিত্য কোনো কিছু না ভেবে নূরকে পাজা কোলে তুলে নিল। নূরকে কোলে নিয়েই হাঁটা শুরু করলো। পেছন থেকে সায়ে মুখে আঙ্গুল দিয়ে শীষ দিয়ে উঠল। বাকি সবাই তালি বাজাতে লাগলো। নূর লজ্জায় আদিত্যের বুকে মুখ লোকালো। একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো সবগুলোর মুখের উপর যেন বাস পড়েছে। নূরের মনে মনে প্রচুর মজা লাগছে মেয়েগুলোকে এভাবে দেখে। নূর মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের বুকে মাথা রেখে বিজয়ী হাসি দিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে রইল। নূরের এসব কাজ আদিত্যের চোখ এড়ালো না। আদিত্য ভ্রুকুচকে একবার মেয়েগুলোর দিকে তাকালো, আবার নূরের দিকে তাকালো। আদিত্য এতক্ষণে আসল ঘটনাটা বুঝতে পারলো, আর বুঝতে পেরে আদিত্য ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে হেসে দিল। তানি আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, দেখেছো ভাইয়া কত কেয়ারিং, তুমি আজ পর্যন্ত একবার আমাকে কোলে নাওনি। আবির বলে উঠল, তো তুমিও কি নূর ভাবির মতো পাতলা নাকি? নিজের ওজন দেখেছো? তোমাকে উঠালে আমি উপরে উঠে যাব। ফট করে কথাটা বলে। আবির যখন বুঝতে পারলো ও কি বলে ফেলেছে, তখন জিভায় কামড় দিয়ে ভয় ভয়ে তানির দিকে তাকালো। তানি তেলে বেগুনে জেলে উঠে রাগে কটমট করে বলল, কি বললে তুমি? আমি মোটা? ঠিক আছে, আজকের পরে আমার কাছে আবার এসো, তখন দেখাবো মজা। কথাটা বলে তানি ওখান থেকে গটগট করে চলে গেল। সায়েম বলে উঠল,
এটা কি করলে ব্রো? ঘুমন্ত বাঘিনীকে জাগিয়ে দিলে। এখন তো তোমাকে উপরওয়ালাই বাঁচাতে পারে। আমার সময়বেদনা তোমার সাথে ব্রো। কথাটা বলে সায়ামও চলে গেল। আবির বিড়বিড় করে বলল, আব তেরা কেয়া হোগা আবির? সব তোর জন্য হয়েছে ভাই। কি দরকার ছিল এত হিরোগিরি দেখানোর? নিজে তো হিরো সেজে চলে গেল, আর এখানে আমাকে ফাঁসিয়ে গেলে। হায় আমার কিউটি। তারপর আবিরও দৌড়ালো তানির পেছনে। পুরো ফার্ম হাউস আজ নতুন বধূর সাজে সজ্জিত করা হয়েছে। চারিদিকে নানা রকমের ফুল আর ফেরি লাইট দ্বারা সাজানো হয়েছে। পুলের পাশে একটা স্টেজ করা হয়েছে। স্টেজের সাথে বড় বড় জরির অক্ষরে লেখা আছে নূর আর আদিত্যের গায়ে হলুদ। ফার্ম হাউস জুড়ে মানুষের সমাগম। বাচ্চা কাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করছে। সবার মাঝেই খুশির আমেজ বিরাজ করছে। করবে না বা কেন? বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। এত কিছুর মাঝে আদিত্যের মেজাজটা চরম খারাপ হয়ে আছে। কারণ আজ দুদিন হয়ে আসলো আদিত্য ও নূর পাখির সাথে দেখা করতে পারেনি, ওর সাথে কথাও বলতে পারেনি। বাড়ির মুরব্বীরা বলেছে হলুদের আগে নাকি বরকনের দেখা করা ঠিক না। আদিত্য যদিও এসব মানে না, তবুও ও কিছু করতেও পারছে না। কারণ ওর ওপর সবসময় কয়েক জোড়া শকুনের চোখ গেড়ে বসে থাকে। যেমন এখনও ওর সামনে বিনা বেতনের বডিগার্ডের মতো দাঁত কেলে বসে আছে সবগুলো। এদের জন্যই আজ এক বাসায় থেকেও আমি আমার প্রাণ পাখিকে এক নজরেও দেখতে পারছি না। ইচ্ছে তো করছে সবগুলোকে পানিতে চোবাতে। এইসব ভেবে আদিত্য চোখ গরম করে ওদের দিকে তাকালো। আবির জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, এমনি তাকাস কে? আমার কি দোষ? আমরা কি নিজের ইচ্ছে এসব করছি নাকি? বড়রা আমাদের যেটা করতে বলেছি আমরা সেটাই করছি। তুই তো জানিসই আমি আবার ময়মুরব্বীদের কথা একদম বাধ্য ছেলের মতো পালন করি। হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলল। আদিত্য দাঁতের দাঁত চেপে বলল, হুম, তা তো আমি ভালো করেই জানি। তুই কত বাধ্য ছেলে। ব্যাপার না বেটা, সময় আমারও আসবে, তখন আমিও দেখব তুই কত বাধ্য ছেলে হতে পারিস। তোদের সব কটাকেই দেখে নেব। সায়েম বলে উঠল, ব্রো তুমি তো এমন ভাব করছো যেন তুমি কত শত বছর ভাবিকে দেখো না। আরে মাত্র 2 দিনই তো হচ্ছে, এতে এত ডেসপারেট হওয়ার কি আছে? বিয়ে ম্যান ব্রো। তাসির বলে উঠল, আরে রাগ করছিস কেন? আর কিছুক্ষণ পরে এমনিতেই নূরকে দেখতে পাবি। এখন মুড নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ চল। আদিত্য আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে রেডি হতে লাগলো। নূরকে দেখার জন্য আদিত্যের পরাণ পাখি ছটফট করছে। সানা আর তানি নূরকে হলুদের জন্য রেডি করছে। নূরও মনে মনে আদিত্যকে অনেক মিস করছে। নূরের চারিদিকেও বডিগার্ড দিয়ে ঘেরা, এমনকি নূরের ফোনটাও ওরা নিয়ে নিয়েছে, যার জন্য আদিত্যের সাথে একটু কথাও বলতে পারছে না। আদিত্যকে দেখার জন্য ওর মনটাও খুব ছটফট করছে। নূরকে এভাবে মুখ ছোট করে বসে থাকতে দেখে তানি সানার কাঁধে হালকা ধাক্কা মেরে চোখের ইশারায় নূরকে দেখালো। সানা সেটা দেখে দুষ্টু হেসে গেয়ে উঠল, 4 দিনों का प्यार ও রাব্বা, বাড়ি লাম্বি জুদাই। সানার গান শুনে নূর লজ্জায় পড়ে গেল। তানি দুষ্টু হেসে বলল, ভাবা গো ভাবা, কি প্রেম ভাবা যায় এল্লা। মাত্র একদিন জিজুকে না দেখে আমাদের নূর রানীর যেন রাতের ঘুম আর দিনের শান্তি হারাম হয়ে গেছে। তানির কথায় সানা হেসে দিল। নূর আমতা আমতা করে বলল, এমন কিছুই না, তোরা শুধু শুধু বেশি বুঝছিস। সবই জানি। এখন আর এত সাধু সাজতে হবে না, তাড়াতাড়ি রেডি হন। তারপর নিচে যেয়ে আপনার দিলের যান পরাণের পরাণ স্বামীর চাঁদ মুখের দর্শন করেন। কথাটা বলেই তানি আর সানা দুজনেই হাসতে লাগলো। আর নূর তো লজ্জায় শেষ। নূরকে সাজানো শেষ হলে তানি সানার দিকে তাকিয়ে বলল, তুমি নূরের কাছে থাকো, আমি বাইরের সিচুয়েশন দেখে আসি। সানা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তানি সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখনই সামনে থেকে আবির আসছিল। তানিকে নামতে দেখে আবির তানির দিকে তাকিয়ে হা হয়ে গেল। হলুদ শাড়িতে তানিকে অনেক সুন্দর লাগছে। আবির তানির কাছে এসে দুষ্টু হেসে বুকের বাম পাশে হাত রেখে বলল, হাই মে মার্জাবা জানেমান, আজ তো তোমার কিউটনেস ওভারলোড হয়ে গেছে। আমার তো ভয় করছে কারণ নজর না লেগে যায় আমার কিউটির উপর। তানি মনে মনে খুশি হলো, উপরে সেটা বুঝতে না দিয়ে অ্যাটিটিউডের সাথে বলল, এক্সকিউজ মি, হু ইজ ইউর জানেমান? আর ইউ টকিং টু মি? অ্যান্ড বাই দ্য ওয়ে, হু আর ইউ? তানির কথায় আবির ভেবাচাকা খেয়ে গেল। ব্রকুচকে বলল, কি বলছো এসব কিউটি? আমাকে চিনছো না? তানি একটু চিন্তা করার ভাব ধরে বলল, ইয়েস, মনে পড়েছে। আপনি তো আমাদের হ্যান্ডসাম জিজুশি আউট অফ ফোকাস ভাইটা না? হোয়াট? হ্যাঁ ঠিকই বলেছি। আর হ্যাঁ শুনুন মিস্টার হোয়াট এভার, আজ এখানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই।
আপনার সামনে এখন যে আছে সে হলো অপোজিট সাইডের কর্ণের বোন। কথাটা মনে রাখবেন, বুঝেছেন মিস্টার? কথাটা বলেই তানি অ্যাটিটিউডের সাথে হাত দিয়ে কাঁধে থাকা চুলগুলো ঝটকা মেরে চলে গেল। তানি চলে যেতেই আবির বাঁকা হেসে বিড়বিড় করে বলল, আচ্ছা, তো আমার সাথে বরপক্ষ কর্ণপক্ষ খেলা হচ্ছে? ঠিক আছে কিউটি, এখন থেকে আমিও তোমাকে অপোজিট সাইডের খেলা দেখাবো, তুমিও দেখবে এই আবির কে চিজ হে। সাইম ফোনে কথা বলতে বলতে স্টেজের দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। সাইম একটু বিরক্তিকর ভঙ্গিতে সামনে তাকালো। সামনে তাকাতেই সাইমের চোখ সামনের ব্যক্তির উপরেই আটকে গেল। চোখ মুখের ওপর থেকে বিরক্তি ভাব সরে গিয়ে সেখানে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ল। সাইম হা হয়ে তাকিয়ে রইল তার দিকে। সাইমের সামনে থাকা মেয়েটা এতক্ষণে বিনতি সুরে বলে উঠল, প্লিজ আমাকে বাঁচান, আমার পেছনে কিছু মনস্টার পড়ে আছি। মেয়েটার কথায় সাইমের ঘোর কাটল। সাইম প্রকুচকে বলল, কি হয়েছে আপনার? কোনো বিপদে পড়েছেন? মেয়েটি মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। সাইম মেয়েটাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না, এখানে আপনি সেফ আছেন, আমি আপনার কিছু হতে দেব না। মেয়েটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা দেখে, দ্রুত গিয়ে সাইমের পেছনে লুকালো। সাইম সেটা দেখে মাথাটা পেছনের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছেন কেন? মেয়েটি ভীতু চোখে তাকিয়ে সামনের দিকে ইশারা করে বলল, ওই যে দেখুন চলে এসেছে মনস্টারগুলো, প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। সাইম মনে মনে ভাবল, মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালে নিশ্চয়ই আমার উপর ফিদা হয়ে যাবে। কথাটা ভেবে সাইম হিরোদের মতো অ্যাটিটিউড নিয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই সাইম ভেবাচাকা খেয়ে গেল। ওর সব হিরোগিরি ফুস হয়ে গেল। সাইম ব্যাককেলের মতো তাকিয়ে আছে, কারণ ওর সামনে কোনো গুন্ডা না, বরং 8-10 বছরের 4-5টা বাচ্চা দাঁড়িয়ে আছে। সাইম সামনে তাকিয়েই পেছনের মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি তো বলছিলেন কিছু ভয়ঙ্কর মনস্টার আপনার পেছনে পড়ে আছে, কিন্তু আমার সামনে তো কয়েকটা বাচ্চা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। পেছনের মেয়েটা বলে উঠল, হ্যাঁ তো, এরাই তো সবচেয়ে বড় মনস্টার, এদের বাচ্চা ভেবে ভুল করবেন না, এইসব বাচ্চারা বড় বড় মনস্টারদেরও হার মানায়। মেয়েটার কথা সাইমের এবার অজ্ঞান হওয়ার উপক্রম। কী সব আবল তাবল কথা বলছে, মেয়েটা কি পাগল নাকি? সাইমের ভাবনার মাঝেই সামনে থাকা বাচ্চাগুলো রাগী সরে বলে উঠল, আঙ্কেল আপনি সামনে থেকে সরে যান, ওই চোর মেয়েটার সাথে আমাদের বোঝাপড়া আছে। বাচ্চাদের কথা সাইম আরও বেশি অবাক হলো। ওর সামনে এসব হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। পেছনের মেয়েটা এবার তেড়ে এসে বাচ্চাদের সামনে আঙ্গুল তুলে রাগী সরে বলল, এই চোর, কাকে বলছিস তোরা? হ্যাঁ, মানুষ চিনিস? থাপ্পড় মারবো এখন, চিহ্ন থাকবে সারা জীবন, বুঝতে পেরেছিস বিচ্ছু বাহিনী? বাচ্চারাও আঙ্গুল তুলে আরও রাগী সুরে বলল, ও হ্যালো, আমরা আপনার এইসব ফালতু হুমকিতে ভয় পাই না, বুঝেছেন? আপনি আমাদের আইসক্রিম চুরি করে ভেগেছেন, তো আপনাকে চোর বলবো না তো কি বলবো? একবার কেন, 100 বার বলবো, চোর চোর চোর। এই দেখ দেখ, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমি মোটো আইসক্রিম চুরি করিনি। ওখানে একটা স্ট্রবেরি আইসক্রিম ছিল, আর আমি আগে পেয়েছি তাই আমি নিয়ে নিয়েছি, তাহলে চুরি হলো কি করে? একদম মিথ্যা কথা বলবেন না, আইসক্রিম আগে আমরা পেয়েছিলাম, যেটা আপনি ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে এসেছেন। ভালোই বলছি, আমাদের আইসক্রিম আমাদের ফিরিয়ে দিন, না হলে আপনার জন্য অনেক খারাপ হয়ে যাবে। মোটেও না, এটা আমার আইসক্রিম, আর আমার জীবন থাকতে এই আইসক্রিম কেউ আমার কাছ থেকে নিতে পারবে না। আপনার না, আমাদের। আমার। এদের কাণ্ড দেখে সাইমের মাথা ঘুরে যাচ্ছে। লাইক সিরিয়াসলি, সামান্য একটা আইসক্রিমের জন্য এরা এমনভাবে লড়াই করছে যেন নিজেদের জীবন নিয়ে কারাকারি করছে। এদের এমন অবস্থা দেখে সাইম জোরে একটা ধমক দিয়ে বলল, স্টপ, কি হচ্ছে এসব? হ্যাঁ, পাগল হয়ে গেছো তোমরা? সামান্য একটা আইসক্রিমের জন্য কেউ এভাবে ঝগড়া করে? সাইমের ধমকে সবাই চুপ হয়ে মাথা নিচু করে মিনি বিড়ালের মতো দাঁড়িয়ে রইল। সাইম বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা, এভাবে বড়দের সাথে কথা বলাটা ব্যাড ম্যানার্স, তোমরা জানো না? তোমাদের যত আইসক্রিম লাগবে সেটা কেটারার বয়দের বললে ওরা এনে দিবে, বুঝেছো? বাচ্চারা মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। সাইম এবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, আর আপনি বড় হয়ে এভাবে বাচ্চাদের সাথে কথা বলে ওরা কী শিখবে? এখন সবাই একজন আরেকজনকে সরি বলে সব মিটমাট করে নাও। দুজনেরই অনিচ্ছা সত্ত্বেও অন্যদিকে তাকিয়ে থেকে দায়সারাভাবে সরি বলে দিল। সাইম মুচকি হেসে বলল, গুড, বাচ্চারা যাও, তোমরা এখন গিয়ে খেলা করো। সাইমের কথা মতো বাচ্চাগুলো ওখান থেকে চলে গেল। যেতে যেতে পেছন দিকে মেয়েটার দিকে একবার তাকিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে একবার নিজের চোখের দিকে দেখিয়ে আবার মেয়েটার চোখের দিকে ইশারা করে বোঝালো যে ওরা মেয়েটাকে দেখে নেবে। মেয়েটার চোখ কুচকে রাগে চোখে তাকিয়ে চোখের ইশারা বোঝালো যে সেও ওদের দেখে ছাড়বে। সাইম গলা খাকারি দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না, নাম কি আপনার? আপনি কি বিয়েতে এসেছেন? মেয়েটি সাইমের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমার নাম নিশি।
এখানে আমার মামাতো ভাই আদিত্য ভাইয়ের বিয়েতে এসেছি। আপনি জানেন কি হয়েছে? সায়েম মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে নিশি আবার বলে উঠল, আরে আপনি কি করে জানবেন? আপনাকে তো বলাই হয়নি। কি যে বলবো জানেন, সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসবো বলে। আপনি তো জানেনই মেয়েদের রেডি হতে কত সময় লাগে, কত কিছু করতে হয়। এত কষ্ট করে রেডি হওয়ার পর মা কি বলল জানেন? সায়েম আবারও মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে নিশি আবারও বলে উঠল, আরে আপনি কি করে জানবেন? আমি বলছি শুনুন, মা বলল তার নাকি আজ মাথা ব্যথা করছে, সে নাকি আজ আসতে পারবে না। তখন কেমনটা লাগে বলেন? সায়েম আবারও কিছু বলতে যাবে তার আগে নিশি বলে উঠল, আরে চুপ করেন তো, আমি বলছি শুনুন। আমার এত কষ্ট করে রেডি হওয়া তো আর বিফলে যেতে পারে না, তাই না? বিয়েতে এসে সেলফি না তুললে আমি আজকের স্ট্যাটাস কী করে দিব? আমার ফলোয়াররা তো আমার দর্শনের আশায় বসে থাকবে, তাই না? তাই আমি মাকে বললাম, তুমি থাকো, তোমার মাথা ব্যথা নেই, আমি একাই গেলাম। ভালো করেছি না বলেন? হ্যাঁ মা। সায়েমকে থামিয়ে দিয়ে নিশি আবার বলে উঠল, এই রে দেখেছেন, আপনার কথার জন্য আমার লেট হয়ে গেল। এখনও বউয়ের সাথে একটা সেলফিও নিতে পারলাম না। আপনি এত কথা বলেন কেন? বেশি কথা বলা আমার একদম পছন্দ না। আমাকে দেখুন, আমি কত কম কথা বলি। এখন থেকে আর এত কথা বলবেন না, বুঝেছেন? দেখি শুনুন তো, আমি বউয়ের সাথে সেলফি তুলতে যাব। এক নাগারে এত কম কথা বলে নিশি ওখান থেকে চলে গেল। সায়েম বেচারা থ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে ওর উপর দিয়ে কোনো টর্নেডো বয়ে গেল। বেচারা এখনও শক থেকে বের হতে পারছে না। দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলল, আমি বেশি কথা বলি? নিশি নূরের রুমে এসে সে আধা ঘন্টা ধরে না পোজে নূরের সেলফি নিয়েই যাচ্ছে। নূর একটু বিরক্ত বোধ করলেও সেটা বুঝতে না দিয়ে মুচকে এসে নিশির সাথে সেলফি তুলছে। নূর বুঝতে পারছে মেয়েটা খুব বাচ্চা স্বভাবের। নিশির কাণ্ড দেখে রুমের সব মেয়েরা মিটিমিটি হাসছে। আর সানা বসে বসে তাসিরের সাথে ফোনে চ্যাটিং করছে। তাসির টেক্সট পাঠালো যে ওর এখন সানাকে দেখতে ইচ্ছে করছে। সানা যেন ওর সাথে এখনই দেখা করে। সানা টেক্সটটা পড়ে মুচকি হাসলো। তারপর উঠে দাঁড়িয়ে নূরের কাছে যেয়ে বলল, ভাবি এখনই একটু আসছি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। সানা নিশির দিকে তাকিয়ে বলল, আচ্ছা শোন, তুই ভাবির কাছে থাক, আমি একটু পরেই আসছি। নিশি মুচকি হেসে বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না। সানাও মুচকি হেসে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই নূরের রুমে একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে এলো। মেয়েটি এসে রুমের সব মেয়েদের বলল, তোমরা সবাই জানো নিচে না আইসক্রিম আর ফুচকার স্টল দেওয়া হয়েছে। কত মজার মজার আইসক্রিম আর ফুচকা, আমি তো অনেক খেয়েছি, আরও সবাই খাচ্ছে। তোমরা খেতে চাইলে এক্ষুনি যাও, না হলে কিন্তু পরে সব শেষ হয়ে যাবে। আইসক্রিমের কথা শুনে নিশির আর কোনো হুঁশ নেই। ও এক দৌড়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। বাকি মেয়েরাও আইসক্রিম আর ফুচকার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে হুড়মুড় করে সবাই বেরিয়ে গেল। রুমে এখন শুধু নূর ছাড়া আর কেউ নেই। নূর ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে নিজের কানের দুল জোড়া ঠিক করছে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে পেছনে ফিরে তাকালো নূর। দরজার দিকে তাকিয়ে দেখলো আদিত্য ওর দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। এই সময় আদিত্যকে এখানে দেখে নূর একটু অবাক হলো। এক ছটকা বসা থেকে উঠে দাঁড়ালো নূর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি এখানে? কেউ দেখে? নূরের কথা শেষ হওয়ার আগেই আদিত্য তড়িৎ গতিতে এসে নূরকে জড়িয়ে ধরল। 2 হাত দিয়ে নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নূরের কানের কাছে মুখ নিয়ে নিঃশব্দ কণ্ঠে বলল, আই মিস ইউ প্রাণ পাখি, আই মিস ইউ সো মাচ। নূরও আবেশে চোখ বন্ধ করে আদিত্যের পিঠে হাত রেখে আদিত্যকে জড়িয়ে ধরল। তারপর আস্তে করে বলল, আই মিস ইউ টু। একটু পরে আদিত্য নূরকে ছেড়ে দিয়ে মাথা তুলে নূরের দিকে তাকালো। মুগ্ধ নয়নে নূরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নূরকে আজ কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরানো হয়েছে। শাড়িটি বাঙালি স্টাইলে পরানো হয়েছে। মাথায় আর সারা শরীরে জারো বেড়া ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। নূরকে আজ কোনো ফুলের রাজ্যে রানী মনে হচ্ছে। আদিত্য যেন ভাষা হারিয়ে ফেলছে। নূরের এই পাগল করা রূপে হারিয়ে যাচ্ছে আদিত্য। নূর লজ্জায় আদিত্যের দিকে তাকাতে পারছে না। মাথা নিচু করে লাজুক হেসে দাঁড়িয়ে আছে। আদিত্য নূরের মুখটা 2 হাতে ধরে নূরের কপালে নিজের কপাল ঠেকিয়ে লো ভয়েসে ঘোর লাগা কণ্ঠে বলল, একটা মানুষকে এভাবে পাগল করে কি ঠিক বলো? আর কত রূপে আমাকে ঘায়েল করবে তুমি? আমি সেই কবে আহত হয়ে গেছি তোমার মায়ায়। তাহলে এই আহত ব্যক্তিকে আরও কেন আহত করছো? একটুকু মায়া হয় না আমার উপর তোমার? আদিত্যের কথায় আরও লজ্জায় কাঁপতে লাগলো। কম্পিত কণ্ঠে বলল, তো তোমার এখন এখানে আসা ঠিক হয়নি। কেউ দেখে ফেললে সে সমস্যা হয়ে যাবে। আদিত্য মুচকি হেসে বলল, কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না। জানো তোমার এখানে আসার জন্য কত মেহনত করতে হয়েছে আমাকে। প্রথমে আমার বডিগার্ডগুলোর চোখে ফাঁকি দিয়ে এসেছি, তারপর তোমার আশেপাশের বডিগার্ডগুলো সরিয়েছি শুধুমাত্র তোমার কাছে আসার জন্য। আমাকে নিচে আইসক্রিম আর ফুচকার স্টলের ব্যবস্থা করতে হয়েছে।
আদিত্যের কথায় নূর অবাক হয়ে ওর দিকে তাকালো। মনে মনে ভাবল, আদিত্য শুধু ওর সাথে দেখা করার জন্য এত কিছু করেছে? মানুষটা সত্যিই পাগল। নূর বলে উঠল, এসবের কি দরকার ছিল? একটু পরে তো এমনি আমাদের দেখা হতো। আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, দরকার আছে। আজ আমাদের গায়ে হলুদ, তাই আমার বউকে সবার প্রথম হলুদও আমিই লাগাবো, অন্য কেউ না। বুঝেছ বউ? আদিত্যর মুখে বউ ডাকটা শুনে নূরের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। মনের ভেতর সুখ সুখ অনুভূতি হতে লাগলো। নূর আমতা আমতা করে বলল, কিন্তু এখন হলুদ লাগালে পরে তো সবাই সেটা নিয়ে জিজ্ঞেস করবে যে এই হলুদ কে লাগালো, তখন কি বলবো আমি? আদিত্য বাঁকা হেসে নূরের কানে বলল, দেখলে তো জিজ্ঞেস করবে। মানে? নূরের কথা বলার মাঝেই নূর ওর কোমরে ঠান্ডা কিছু অনুভব করলো। সাথে সাথে নূর কেঁপে উঠে দু হাত দিয়ে আদিত্যের পাঞ্জাবির বুকের অংশ শক্ত করে খামচে ধরল। আদিত্য নূরের কোমরে হলুদ লাগানোর পর এক হাত দিয়ে নূরের পেটের উপর থেকে শাড়ি খানিকটা সরিয়ে আরেক হাত দিয়ে নূরের পেটের উপর হলুদ লাগালো। নূরের যেন দম বন্ধ হয়ে আসছে। নূর চোখ বন্ধ করে পাঞ্জাবি আরও শক্ত করে খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। হলুদ লাগানো শেষে আদিত্য নূরের কানের কাছে মুখ নিয়ে কানে একটা চুমু দিয়ে নেশা ভরে কণ্ঠে বলল, হ্যাপি হলুদ প্রাণ পাখি। আজ আমার দেওয়া হলুদ তোমার রঙে, আর কাল তোমাকে রাঙাবো আমার রঙে। তোমার সারা অঙ্গ জুড়ে থাকবে শুধু আমার ভালোবাসার পরশ। কাল থেকে তুমি হয়ে যাবে একান্তই আমার। তোমাকে আমার রঙে রাঙিয়ে তুলব। নূর আর সহ্য করতে পারছে না আদিত্যের এমন পাগল করা কথা। তাই নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তো তোমার এখন যাওয়া উচিত, কেউ না কেউ চলে আসবে। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে আমি যাচ্ছি এখন। আর হ্যাঁ, আরেকটা কথা, অনুষ্ঠান শেষ হলে আগে কিন্তু হলুদ উঠাবে না। আমি যেমন হলুদ লাগিয়ে দিয়েছি তেমন আমি আবার হলুদ উঠিয়ে দেব, বুঝেছ? নূর নিচের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। নূর আর আদিত্যকে হলুদের জন্য স্টেজে পাশাপাশি বসানো হয়েছে। সামনে সবাই বসে আছে। সবার প্রথমে আদিত্যের বাবা এসে ওদের হলুদ লাগিয়ে মিষ্টি মুখ করে গেল। তারপর আদিত্যের চাচা চাচি এসে হলুদ ছোঁয়ালো। তারপর একে একে এসে সবাই হলুদ লাগাতে লাগলো। একটু পরে সায়েম আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, ব্রো, ফাংশন কেমন বোরিং হয়ে যাচ্ছে না? লেটস হ্যাভ সাম ফান ব্রো। আবির বাঁকা হেসে তানিকে শুনিয়ে বলে উঠল, হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদেরও কিছু করতে হবে। মেয়েদের দ্বারা তো শুধু মেকআপ ছাড়া আর কিছুই সম্ভব না। আবিরের কথায় তানি তেলে বেগুনে জ্বেলে উঠে ভেঙচি কেটে আবিরের দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার আউট অফ ফোকাস, মেয়েদের ওপর যে এত লেকচার ঝাড়ছেন, তা আপনাদের কি এমন ট্যালেন্ট আছে শুনি? ট্যালেন্টের নামে শুধু বস্তা পচা কিছু ফালতু জোকস মারা ছাড়া আর কি ট্যালেন্ট আছে আপনাদের? আদিত্য চোখ কুচকে বলল, কি এত বড় ইনসালাদ? তানি রাগী সুরে বলল, শুধু ইনসালাদ কেন, আপনার তো টমেটো, শসা, গাজর সব কিছু সালাদ করা উচিত, মিস্টার গুড ফর নাথিং। তাসির এতক্ষণে বলে উঠল, তানি তুমি শুধু শুধু রাগ করছো। আবির তো শুধু মজা করছিল। তাছাড়া তাসিরের কথা শেষ হওয়ার আগে সানা তাসিরের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলবেনই, আপনিও তো একজন পুরুষ মানুষ, তাই তো পুরুষদের পক্ষেই কথা বলবেন। লোকে ঠিকই বলে, চোরে চোরে মাছ তো ভাই। সানার কথা শুনে তাসির একটু অবাক হলো, সাথে হালকা রাগও হলো। তাসির সানার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি চোর? সানা ভেঙচি কেটে অ্যাটিটিউডের সাথে বলল, বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। তাসির আঙ্গুল তুলে বলল, দেখো তুমি কিন্তু বেশি বেশি করছো। সানা বলল, কম কিছু আমার পছন্দও না। এদের ঝগড়া দেখে সায়েম বলে উঠল, ওকে ওকে গাইস, ঝগড়া করার দরকার নেই, দুই দলের ভেতর একটা ডান্স চ্যালেঞ্জ হয়ে যাক, তাহলেই ফাইসলা হয়ে যাবে কারা বেস্ট, ছেলেরা না মেয়েরা। তানি বলে উঠল, ওকে, উই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। আবির বলল, উই অলসো অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। সায়েম বলে উঠল, ওকে দেন, লেটস সি হু উইন। আবির তানির দিকে হালকা ঝুঁকে বাঁকা হেসে বলল, জিতবো তো আমরাই। কথাটা বলে আবির চোখে সানগ্লাস লাগিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে অ্যাটিটিউডের সাথে ওখান থেকে সরে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। তারপর সাউন্ডবক্সের কাছে থাকা ছেলেটার দিকে দু হাত উঠিয়ে বলল, ডিজে ওয়ালে বাবু মেরা গানা বাজাতো। মিউজিক শুরু হতে আবির দু পা ছড়িয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে মুখে আঙ্গুল ঢুকিয়ে একটা শীষ বাজালো। সাথে সাথে সব ছেলেরা এসে আবিরের পেছনে সারি সারি হয়ে দাঁড়ালো। তাসির আর সায়েমে এসে আবিরের দুই পাশে অ্যাটিটিউড নিয়ে দাঁড়ালো। আবির তুড়ি বাজিয়ে নাচতে নাচতে গাওয়া শুরু করলো, लड़कों की उंगली पे नाचे है जमाना, सिंपल है फांडा है कोरियो के बताना, लूटे नहीं लूट जाए যেতে পার যায় কুড়িয়া হে যেব মেয়ে রাখলে। এদের ডান্স দেখে এবার তানি উঠে দাঁড়ালো। তানি ডানে তাকাতেই সানা এসে দাঁড়ালো। তানি আবার বামে তাকাতেই নিশি এসে দাঁড়ালো।
আর তানির পেছনে আরও অনেকগুলো মেয়ে এসে দাঁড়ালো। সবাইকে নিয়ে তানি অ্যাটিটিউড নিয়ে আবিরদের সামনে এসে দাঁড়ালো। তারপর তানি আবিরের, সানা, তাসিরের, নিশি, সায়েমের এবং বাকি মেয়েরা অন্য ছেলেগুলোর কাছে যেয়ে ছেলেদের চারিদিকে ঘুরতে লাগলো। তানি আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এক হাত উপরে তুলে তুড়ি বাজাতে বাজাতে আবিরের চারিদিকে গোল গোল ঘুরে গিয়ে উঠল। लड़को तो लगता है इजी जीत जाना, इस बार उनको हारा के दिखाना। একটু গিয়ে তানি আর বাকি মেয়েরা নিজেদের কোমর বাঁকা করে ছেলেদের একটা ধাক্কা মারল। তারপর নাচতে নাচতে গেয়ে উঠল, বাড়ি বাড়ি হাঁকে হে ইউহি হাওয়া ফাঁকে হে, জেবে ভারী খালি হে আগলে। এবার আবির তানিকে ইশারা করে দেখিয়ে টিচ করে নাচতে নাচতে গেয়ে উঠল, जितनी घास ढालो तारीफे निकालो उतने ही इनको भाव बाढ़ते हैं। तानियो आबिरके देखिए देखिए व्यंग करे नाचते नाचते गाइल, मौका ताड़ते हैं चाका मारते हैं, हाथ पाकड़ा तो छाड़ पे चाटते हैं। आबिर तानी चारपाशे घुरे नाचते नाचते गए उठल, तोरे इनके चाले शेपे मारते डाले, ए মাজা মাজা लेके चाकले। मेয়েরা একসাথে নাচতে নাচতে গিয়ে উঠল, মন্ডিয়ানু টাগলে টাগলে, মন্ডিয়ানু টাগলে টাগলে, ঢাকলে ঢাকলে ঢাকলে। তানি আবিরের সামনে আঙ্গুল তুলে গাইল মন্ডিয়ানু, আবির তানির সামনে আঙ্গুল তুলে গাইল কুরিয়ানু। সানা তাসিরের সামনে আঙ্গুল তুলে গাইল মন্ডিয়ানু, তাসির সানার সামনে আঙ্গুল তুলে গাইল কুরিয়ানু। সাইমা নিশিও একইভাবে একজন আরেকজনের সামনে আঙ্গুল তুলে গাইল। ওদের ডান শেষে সবাই হাতে তালি দিয়ে উঠল। তালির শব্দে আবির আর তানিরা স্বাভাবিক হয়ে দাঁড়ালো। আদিত্য হেসে বলে উঠল, টেক ইট ইজি গাইস, এটা হলুদের ফাংশন, কোনো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ না, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। আদিত্যের কথায় সবাই হেসে দিল। এদের আনন্দ উল্লাস দেখে নূরের আজ ওর ফ্যামিলির কথা খুব মনে পড়ছে। আজ ওর এত বড় একটা দিন, অথচ ওর পরিবারের কেউ আজ ওর পাশে নেই। আজ নিজের বাবা থাকতেও অনাথের মতো বিয়ে হচ্ছে ওর। এসব কথা ভেবে নূরের প্রচুর খারাপ লাগে। নিজের অজান্তে ওর চোখে পানি চলে আসে। মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে নূর, যাতে আদিত্য দেখতে না পারে। কিন্তু আদিত্য নূরের চোখের পানি আগেই দেখে ফেলেছে। ও বুঝতে পারছে নূরের কান্নার কারণ, তাই নূরকে কিছু বলল না, শুধু মনে মনে বলল, তুমি চিন্তা করো না প্রাণ পাখি, আর কিছুক্ষণ পরেই তোমার মুখে হাসি ফুটে উঠবে। নূর সামনে দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিল। একটু পরে কেউ জোরে আপু বলে ডেকে উঠল। ডাকটা শুনে নূর চমকে উঠে পাশে ফিরে তাকালো। পাশে তাকাতেই দেখলো রবি দৌড়ে ওর দিকে আসছে। নূরের যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। রবিকে এখানে দেখে নূর খুশিতে আত্মহারা হয়ে গেল। রবি দৌড়ে এসে জোরে আপু বলে নূরকে জড়িয়ে ধরলো। নূরও রবিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। একটু পরে নূর রবির দিকে তাকিয়ে বলল, ভাই তুই এখানে কিভাবে এলি, কার সাথে এলি? পাশ থেকে কেউ বলে উঠল, আমাদের সাথে এসেছে। কণ্ঠটা শুনে নূর সামনে তাকিয়ে দেখলো ওর চাচা আর চাচাতো ভাই আকাশ দাঁড়িয়ে আছে। ওদের দেখে নূর আরও অবাক হলো, সাথে প্রচুর খুশি হলো। নূর ওর চাচার দিকে তাকিয়ে বলল, চাচা ভাইয়া আপনারা? আকাশ মুচকি হেসে বলল, হ্যাঁ আমরা। তুই কি ভেবেছিলি তুই কিপটেমি করে তোর বরের টাকা বাঁচানোর জন্য আমাদের বিয়েতে ডাকবি না, তাই বলে কি আমরা আসবো না? আমরা তো দাওয়াত ছাড়ে চলে এসেছি তোর বিয়ের খাবার খেতে। আকাশের কথায় নূর চোখে পানি নিয়ে হেসে দিল। নূরের চাচা নূরের পাশে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস মা? আমি অনেক ভালো আছি চাচা, কিন্তু তোমরা এখানকার কথা কি করে জানলে? আদিত্য আমাদের ফোন করে সব বলেছে, আর বিয়েতেও আসতে বলেছে। আজ আমাদের আসার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমি তোর জন্য অনেক খুশি, শেষমেশ তোর জীবনে খুশি এসেছে। আদিত্য সত্যি অনেক ভালো ছেলে, তোকে অনেক খুশি রাখবে। চাচার কথায় নূর মায়াভরা ছলছল চোখে আদিত্যের দিকে তাকায়। নূরের ইচ্ছে করছে এখন আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরতে। এই মানুষটা কিভাবে এত ভালোবাসতে পারে? আমার অজান্তেই আমার সব দুঃখ কষ্ট মুহূর্তেই দূর করে দেয়। নূরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আদিত্য চোখের পলক ফেলে ইশারায় নূরকে আশ্বস্ত করে। নূরও মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে সায় দেয়। রবি বলে উঠল, ও আপু তোমাকে তো একদম পরি লাগছে। রবির কথায় নূর মুচকি হাসলো। আদিত্য অভিমানী সুরে বলে উঠল, আমাকে তো মনে হয় কারোর চোখেই পড়ছে না। রবি উঠে এসে আদিত্যের পাশে বসে বলল, কথাটা একদম মিথ্যা বলেননি জিজু, আমার এত সুন্দর আপুর সামনে আপনাকে একটু চোখে কমই পড়ছে। দাঁড়ান চশমা পড়েনি, তারপর হয়তো আপনাকে চোখে পড়বে। কথাটা বলে রবি একটা সানগ্লাস বের করে স্টাইল নিয়ে চোখ লাগালো। তারপর আদিত্যের দিকে তাকিয়ে ভাব নিয়ে আবার বলে উঠল, এখন দেখতে পাচ্ছি আপনাকেও ঠিকঠাকই লাগছে। আদিত্য বুকে হাত দিয়ে মাথা নত করে বলল, যাক এই অধম যে আপনার নজরে পড়েছি তাতেই আমি ধন্য শালা সাহেব। রবি আদিত্যের দিকে একটু ঝুঁকে আস্তে আস্তে করে বলল, শুনুন জিজু, আমার আপুকে একা ভেবে তার সাথে কোনো খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না বলে দিলাম, কারণ আপুর ভাই এখনও বেঁচে আছে। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ রবিম্যান।
আমার কন্ট্যাক্ট কিন্তু অনেক উপর পর্যন্ত আছে, তাই ভুলেও আপুর সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করবেন না, বুঝেছেন? আদিত্য মিছিমিছি ভয় পাওয়ার ভান ধরে বলল, না না, কি যে বলেন না, এই অধমের এত বড় স্পর্ধা কোথায় আপনার সাথে পাঙ্গা নেওয়ার? আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি আপনার আপুর একদম গোলাম হয়ে থাকব। রবি আরও ভাব নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, গুড বাই, অল্পতেই বুঝে গেছেন, আই লাইক ইউ। আদিত্য এক ভ্রু উঁচিয়ে রবির দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আদিত্য হঠাৎ এক হাতে রবির গলা পেঁচিয়ে ধরে নিজের কোলের ভেতর নিয়ে আরেক হাতে রবিকে কাতুকুতু দিয়ে হেসে বলল, তাই তাই তাই। রবি হেসে উঠে ছটফট করতে করতে বলল, সরি সরি জিজু, আমি তো শুধু মজা করছিলাম, সত্যি বলছি, ছেড়ে দেন প্লিজ। আদিত্যকে রবির সাথে এভাবে হাসি খুশিভাবে মিশতে দেখে নূরের মনটা ভরে উঠছে। আদিত্যের প্রতি ওর সম্মান আরও বেড়ে যাচ্ছে। রবি একটা চেয়ারে বসে জুস খাচ্ছে আর সামনে তাকিয়ে আছে। তখনই ওখানে আবির, তাসির আর সাইম এসে হাজির হলো। আবির রবির পাশে বসে মুসকে এসে বলল, আরে এ তো দেখছি আমাদের ওয়ান অ্যান্ড অনলি দ্য রবি বিআই সাহেব। তো কে হালচাল বিআই সাহেব? রবি ভাব নিয়ে বলল, রবি সবসময় বিন্দাস থাকে, আপনাদের কথা বলুন। আবির হতাশা সুরে বলল, আমাদের কথা আর কি বলবো বিআই মশাই, গার্লফ্রেন্ডের প্যারায় বেঁচে আছি কোনো রকমে। আপনার তো আর গার্লফ্রেন্ড নাই, তাই বিন্দাস আছেন। গার্লফ্রেন্ড থাকলে বুঝতেন লাইফটা কি প্যারাসিটামল হয়ে যায়। তাসির আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, কী করছিস তুই? বাচ্চাদের সামনে কেউ এসব কথা বলে? রবি ভ্রুকুচকে তাসিরের দিকে তাকিয়ে বলে উঠল, হে হে, 1 সেকেন্ড ম্যান, হু ইজ বাচ্চা? আই এম নট এ বাচ্চা, ওকে, আই এম রবি। রবি আবার আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, আর হ্যাঁ, আমি বুঝবো না কেন? ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ রবি ম্যান। গার্লফ্রেন্ড আমারও আছে। রবির কথা ওরা তিনজন রীতিমতো আকাশ থেকে পড়ল। সায়াম বেচারা মাত্রই জুস মুখে দিয়েছিল, রবির কথা জুস ওর গলায় আটকে কাশি উঠে গেল। আবির রবির দিকে চোখ বড় বড় করে অবিশ্বাস্যভাবে তাকিয়ে বলল, আর ইউ সিরিয়াস? মানে সত্যিই তোমার গার্লফ্রেন্ড আছে? অবশ্যই আছে, তবে হ্যাঁ, আপনাদের গার্লফ্রেন্ডের মতো এত প্যারা দেয় না আমার গার্লফ্রেন্ড। আসলে আমি ওকে এমনভাবে কন্ট্রোল করে রেখেছি যে ওর সাহসই হয় না আমাকে প্যারা দেওয়ার। আমার গার্লফ্রেন্ড আমার কথায় উঠে আর বসে। রবির কথায় সবগুলো হাঁ করে তাকিয়ে আছে। স্যাম এবার একটু তাচ্ছিল্যে সুরে বলে উঠল, চাপামার একটু বেশি হয়ে যাচ্ছে না মিস্টার রবি মহাশয়? কথাটা যেন রবির এগোতে লাগলো। রবি সাইমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললেন? আমি চাপা মারছি? আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না? ওকে ফাইন, ব্যাপারটা এখন আমার ইগোর, তাই আমি এক্ষুনি আপনাদের প্রমাণ করে দেব যে এই রবি কখনো চাপা মারে না। আমার গার্লফ্রেন্ডের কথা না হয় বাদ দিলাম, আমি এখানে আপনাদের সামনেই মাত্র 5 মিনিটই একটা মেয়েকে পটিয়ে দেখাবো। ইটস এ চ্যালেঞ্জ। সাইম বলে উঠল, ওকে, চ্যালেঞ্জ ব্রো। রবির হাত দিয়ে ইশারা করে কিছুটা দূরে একটা 9-10 বছরের মেয়েকে দেখিয়ে বলল, ওই যে দেখেছেন ওই মেয়েটা, মাত্র 5 মিনিটে ওই মেয়েটাকে আমি পটিয়ে দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা বলে রবি উঠে দাঁড়িয়ে ওই মেয়েটার দিকে যেতে লাগলো। যেতে যেতে একবার পেছনে আবিরদের দিকে তাকিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে একবার ওদের দিকে তুলে আবার নিজের চোখের দিকে আঙ্গুল তাক করে ইশারায় বোঝালো যে ওকে ভালো করে দেখতে। আবিরত শুধু হতভম্ব হয়ে ওর কাণ্ড দেখছি। রবি ধীরে ধীরে মেয়েটার কাছে যেয়ে বলল, আরে তুমি, তোমাকে তো কোথাও দেখেছি মনে হচ্ছে। মেয়েটি রবির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, আমাকে? আমাকে কোথায় দেখেছো? রবি কিছু একটা মনে আসার মতো করে বলল, আরে হ্যাঁ, তোমাকে তো একদম হুবহু বাজরাঙ্গি ভাইজান মুভি সে মনির মতো দেখা যায়। দেখেছো? এই জন্যই তো কনফিউজ হয়ে গিয়েছিলাম। রবির কথায় মেয়েটা যেন হাওয়ায় উঠতে লাগলো। খুশি হয়ে বলল, সত্যি আমাকে দেখতে মনির মতো সুন্দর লাগে? আরে মনির মতো কেন, তুমি তো দেখতে মনির চেয়েও বেশি সুন্দর। আজকে এই হোয়াইট ড্রেসে তোমাকে যা সুন্দর লাগছে কি বলবো। তোমাকে দেখে একটা ছন্দ মনে পড়লো, শুনবে তুমি? মেয়েটি উৎসাহ নিয়ে বলল, কি বলো না। সাদা জামা, লাল টিপ পরে তোমাকে যা দেখাচ্ছে, মা কসম পুরো অ্যাম্বুলেন্স লাগছে। রবির ছন্দ শুনে মেয়েটি খিলখিল করে হেসে উঠল। এভাবে রবি আরও নানান রকম কথা বলতে লাগলো মেয়েটাকে পটানোর জন্য। এইসব দেখে আবিরদের চোয়াল যেন ফ্লোর পর্যন্ত ঝুলে পড়ছে। কিছুক্ষণ পর ওরা দেখলো মেয়েটা রবির গালে একটা চুমু দিয়ে দিল। এবার তো ওদের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সায়েম বেচারা তো শখ খেয়ে চেয়ার উল্টে নিচে পড়ে গেল। রবি ওদের দিকে তাকিয়ে এক চোখ টিপ মারল। একটু পরে রবি মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে আবিরদের কাছে আসলো। ওদের কাছে এসে আয়েসের ভঙ্গিতে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, সো গাইস, কেমন দিলাম? এখন নিশ্চয়ই কোনো ডাউট নেই, নেক্সট টাইম কখনো আর আমার কথার উপর প্রশ্ন তুলবেন না, বুঝেছেন? मैं दिखता हूँ स्वीट इनोसेंट स्वामी टाइप का, पर हूँ बहुत बड़ा हारामी टाइप का। হঠাৎ করে সায়েম নিচে বসে রবির পা টিপা শুরু করে দিল, আর আবির আর তাসির রবির 2 হাত টিপা শুরু করলো। টিপতে টিপতে সায়েম বলে উঠল, বাবাজি তুসি গ্রেট হো, সুপার সেভি উপার হো।
আবির বলে উঠল, রবি বাবার জয়, জয় রবি বাবা। তাসির বলে উঠল, বাবা আমরা আজ থেকে আপনার শিষ্য, আমাদের উপর আপনার কৃপা দৃষ্টি রাখুন। সায়েম বলে উঠল, বাবা আমাদেরকে একটু টিপস দিন না কিভাবে মেয়ে পটাতে হয়। আবির বলে উঠল, হ্যাঁ বাবা, একটু বলেন না কিভাবে গার্লফ্রেন্ডকে কন্ট্রোল রাখতে হয়। রবি এক হাত উঁচু করে জ্ঞানী ঋষি মনীষীদের মতো করে বলল, চিন্তা করো না বৎসরা, রবি বাবার দৃষ্টি তোমাদের উপর পড়েছে, এখন থেকে তোমাদের শুধু কল্যাণই হবে। অবসরে তোমাদের সব শিখিয়ে দেব। আপাতত আমার আহারের সময় হয়েছে, তাই আমি খাদ্য গ্রহণ করতে যাচ্ছি। কথাটা বলে রবি একই মোড়ে ওখান থেকে উঠে চলে গেল। রবি চলে যেতেই ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকালো। তারপর হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হলুদ শেষে তানি নূরকে ফ্রেশ হওয়ার জন্য রুমে নিয়ে এলো। নূরের দিকে তাকিয়ে বলল, তুই ওয়াশরুমে যেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, তারপর আবার মেহেদির জন্য রেডি হতে হবে। আমি কি তোকে হেল্প করব হলুদ ওঠানোর জন্য? হলুদ ওঠানোর কথা শুনে নূরের আদিত্যের কথা মনে পড়ল। আদিত্য বলেছিল আমি যেন আগে ফ্রেশ না হই, আদিত্য নিজেই আসবে। কিন্তু এই কথা তানিকে কি করে বলবে? এসব ভেবে নূর তানির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, না না, হেল্প করা লাগবে না, আমি একাই করতে পারবো। তুই বরং সানার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর তো রেডি হতে হবে তাই না? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি গিয়ে রেডি হয়ে আসি, তারপর তোকে রেডি করিয়ে দেবো নে। ঠিক আছে। তারপর তানি বেরিয়ে গেল। নূর একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। নূর বেডের উপর বসে আদিত্যের জন্য অপেক্ষা করতে লাগলো। মনে মনে ভাবলো, আদিত্য কখন আসবে কে জানে, না জানি কখন কে চলে আসে। ফ্রেশ হয়ে নেব যে, যদি আবার আদিত্য রাগ করে, যদি বলে আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না, তখন? না না, আদিত্য আমার জন্য কত কিছু করে, আর আমি ওর এটুকু আবদার রাখতে পারবো না, তা কি করে হয়? নূরের ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেল। নূর এক ঝটকায় পেছনে তাকিয়ে দেখলো আদিত্য চলে এসেছে। আদিত্যকে দেখে নূর এবার লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে হাতের আঙ্গুল দিয়ে শাড়ির আঁচল পেঁচাতে লাগলো। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এগিয়ে এলো। নূরের কাছে এসে দুষ্টুমি করে বলল, বাহ, আমার বউটা দেখছি আমার জন্য অপেক্ষা করে বসে আছে, বেশি দেরি করে ফেলেনি তো বউ? আদিত্যের কথায় নূর আরও লজ্জায় পড়ে গেল। নূর মাথা নিচু করে লাজুক হেসে বলল, তুমিই তো বলেছিলে। আদিত্য মুচকি হেসে বলল, তাহলে তো আমি অনেক লাকি, তোমার মতো একটা একাকারী বউ পেয়ে চলেছি, তাই না? নূর তখনকার কথা মনে করে আদিত্যের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাই আর চাচাকে এখানে আনার জন্য। আদিত্য একটু অভিমানী সুরে বলে উঠল, আচ্ছা তো ম্যাডাম, এখন আমাকে ধন্যবাদও দিবে তাই না? ঠিক আছে দাও, বেশি করে ধন্যবাদ দাও, আমি তো আর তোমার কিছু হই না তাই না? কথাটা বলে আদিত্য গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নূর বুঝতে পারল ও ভুল কথা বলে ফেলেছে, তাই জিহ্বায় কামড় দিয়ে দুই হাতে নিজের দুই কান ধরে ঠোঁট উল্টে করুণ সুরে বলল, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, সত্যি বলছি। আদিত্য আরও চোখে নূরের দিকে তাকাচ্ছে। নূরকে এভাবে দেখে ওর ভীষণ হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে ধরে নূরের সামনে রাগে ভাব ধরে রইল। নূর আবারও বলল, সরি না, প্লিজ দেখো, তুমি এভাবে রাগ করে থাকলে কিন্তু আমি সত্যি কেঁদে ফেলবো। এবার আদিত্য এক ঝটকা নূরের দিকে তাকিয়ে বলে উঠল, এই না না, কাঁদবে না প্লিজ, আমি তো শুধু মজা করছিলাম। নূর হঠাৎ খিলখিল করে হেসে উঠল। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমিও শুধু মজাই করছিলাম মিস্টার। তবে রে, আমার সাথে দুষ্টুমি, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো।